জামিন পাওয়ার একদিন পর আবারও গ্রেফতার শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াত আইভীকে শোন অ্যারেস্ট। জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখায় আপত্তি উমামা ফাতেমার। নরসিংদীর পর এবার পাবনায় উঠানের দাদির সরিষা ক্ষেতের নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার। পাকিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলার সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে, জাতিসংঘের সতর্কতা। এবং 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা, নির্বাচন চূড়ান্ত হলে ঘোষণা হবে পূর্ণাঙ্গ সূচি। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জের আরও একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শুক্রবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাইকোর্টে 5 মামলায় জামিন পাওয়ার একদিন পর আবারও গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভীকে। সিদ্ধিরগঞ্জের আরও একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। তিনি জানান, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে আইভীকে এই শোন অ্যারেস্ট দেখানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 41। 2024 সালের 30 জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে নিহত হন ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ। তিনি এই মামলায় তদন্তের সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভীকে শোন অ্যারেস্ট দেখায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় জামিন পান। গেল বছরের 9 মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলে অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল 10টায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। গেল 25 ফেব্রুয়ারি সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকায় সদর সম্মতি জ্ঞাপন করেন। এছাড়া জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তান সহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন। ডাকসুর সাবেক বিপি প্রার্থী ও জুলাই যোদ্ধা উমামা ফাতেমা বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, গ্রেফতার হওয়ার কথা, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা, কিন্তু কিছু হয়নি। আজ সেই রাষ্ট্রপতি বলছেন তাকে নাকি অন্তর্বর্তী সরকার জিম্মি করে রেখেছে। শুক্রবার বিকেলে ভোলার শহীদ জুলফিকার আহমেদ শাকিলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালে 5 আগস্ট যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, ওই সময়ে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, তার গ্রেফতার হওয়ার কথা, তার যেখানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা। সে জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্রপতি আজকে তিনি নানানভাবে স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে জিম্মি করে রেখেছিল। তিনি ওপেনলি কথা বলছেন, ওপেনলি ঘোরাফেরা করছেন এবং যেটা আসুন আমাদের যে বর্তমান সরকার তারাও দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে ওই অ্যাক্সেসটা দিচ্ছেন। এবং এগুলা আন্দোলন যেহেতু 24-এ আমাদের একটা আন্দোলন ছিল এবং 24-এ পরবর্তী সময়ে দীর্ঘ 1.5 বছর আমরা কিন্তু রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করে নিয়েছিলাম, কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটার মধ্য দিয়ে একটা ট্রানজিশনাল গভর্নেন্সটা পার করতে হবে, ট্রানজিশনাল পিরিয়ডটা পার করতে হবে। এই জায়গা থেকেই হচ্ছে আমরা শুধুমাত্র রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলাম। এর থেকে তো কোর্ট থেকে বেশি নৈতিক ভিত্তি তো আসলে রাষ্ট্রপতির নাই। এখন পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এক পর্যায়ে জামিলাকে খোঁজাখুঁজির পর বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে মরদেহ পাওয়া যায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুরের সালথায় সরকারি জমি লিজ ও দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত 10:30টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সরকারি জমি লিজ ও দখল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত 2 দিন ধরে উত্তেজনা চলছিল। খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপের লোকজনকে শান্ত করে। তবে শুক্রবার রাতে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোকন মোল্লা ও সঞ্জয় মালোর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের 15 জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা সহ দেশের অভয়াশ্রমগুলোতে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও আয় বন্ধ হয়ে বিপাকে পড়েছেন হাজারো জেলে। সরকারি সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা নদী ও মেঘনা নদী সহ দেশের অভয়াশ্রমগুলোতে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। প্রতি বছরের মতো মার্চ এপ্রিল মাসে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার 60 থেকে চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার নদীপথে মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকরে জেলা টাস্কফোর্স প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাবে। আইন অমান্য করলে 1 থেকে 2 বছর কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন জেলার 40,000-এর বেশি নিবন্ধিত জেলে। সরকার 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তার ঘোষণা দিলেও জেলেদের দাবি সংসারের ব্যয় মেটাতে তা অপ্রতুল। অনেকেই বিকল্প আয়ের অভাবে নৌকা জাল মেরামতের সময় কাটাচ্ছেন। তার আমরা 2 মাসের ভিতরে জাল পাই না, দামও না। তবে আমগো সরকার যে বরাদ্দটা দেয় এটা দিয়ে আমগো কোনো কিছু হয় না। ধরেন চাল দুগা দেয়, চাল দিয়ে তো আমগো দেখ কিছু চলে না, কিস্তি আছে, বাজার খরচ আছে। এনজিও ভাইদের কাছে এটাই আমাদের দাবি, যদি ওনারা যদি একটু এই 2 মাস যদি আমাদেরকে একটু এই কিস্তিটা যদি না নেয়, তাহলে কিস্তিটা যদি না নেয় ওনারা, তাইলে আমরা একটু সুন্দর মতো যেই চালটা সরকার দেয় ওই চালটা নিয়ে আমরা কোনোরকম
মানে আহামরি কিছু না, এখানে দুঃখ কষ্টে আমরা খায়া ফোলা মিলিয়ে খাইতে পারো আর কি। কর্মহারা কিস্তি মিস্তি হলে আমরা বেঁচে যাবো, যদি সরকার আম করে দেয় তাহলে আমরা পাবো, এছাড়া আর আমগো কোনো গতি নেই। জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার বলেন, জাটকা রক্ষায় সরকার কঠোর, নির্ধারিত প্রণোদনা দেয়া হবে এবং সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় কিছু জেলে অতিরিক্ত খাদ্য সহায়তাও পাবেন। আমরা বিশ্বাস করি যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমাদের মৎস্য বিভাগ সব মিলে আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে, যাতে করে কোনো ক্রমে আমাদের জেলে সম্প্রদায় যারা আছেন আমার সহকর্মীরা তারা যাতে কোনো ক্রমেই জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি জাগতে না পারে। আমরা চেষ্টা করব তাদেরকে মোটিভেশন দিয়ে জাটকা নিধন বা জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগান সেনারা। শনিবার আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমান বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে তালিবান সরকার এই অভিযান চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগান সীমান্তে হামলা চালায়। তালিবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধ। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার যুদ্ধাবস্থায় জড়িয়েছে প্রতিবেশী 2 দেশ। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি হামলার পাল্টা হামলায় দিনভর উত্তেজনা বজায় ছিল। পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘের মানবিক কর্মীরা লক্ষ্য করেছেন যে বছরের পর বছর ধরে সংঘাত, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা এরই মধ্যে মানবিক সহায়তার প্রয়োজন। তিনি বলেন, প্রায় 2,20,00,000 পুরুষ, নারী এবং শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। যুদ্ধ চলতে থাকলে বা আরও তীব্র হলে এই সংখ্যা আরও বাড়বে। ডুজারিক বলেন, তারা তাদের মানবিক অংশীদারদের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যেখানে সম্ভব তারা সহায়তা চালিয়ে যাবেন। এদিকে আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত 274 জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো কাবুল। এবারে খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 19তম আসর শুরুর তারিখ 2-1 দিন পিছিয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড BCCI এখনও চূড়ান্ত সূচি নির্ধারণ করেনি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আগামী 28 মার্চ শুরুর সম্ভাবনাই বেশি। তবে বিবেচনায় রাখা হয়েছে 29 মার্চকেই। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গেল ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামের সময় ফ্র্যাঞ্চাইজগুলোকে জানানো হয়েছিল টুর্নামেন্ট শুরু হবে 26 মার্চ। টুর্নামেন্ট উইন্ডো 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত। তবে ফাইনাল ম্যাচও 1-2 দিন পেছানো হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও IPL দলগুলোর মধ্যে সূচি সামান্য পেছানোর গুঞ্জন চলছে। 4টি রাজ্য, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এই জটিলতার কারণে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের সম্ভাব্য তারিখ IPL এর কিছু ভেন্যুর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামিন পাওয়ার একদিন পর আবারও গ্রেফতার, শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াত আইভীকে শোন অ্যারেস্ট। জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখায় আপত্তি উমামা ফাতেমার।
নরসিংদীর পর এবার পাবনায় উঠানে দাদির সরিষা ক্ষেতের নাতনির বিভৎস মরদেহ উদ্ধার। পাকিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলার সংঘাত আফগানিস্তানের মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে, জাতিসংঘের সতর্কতা। এবং 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা, নির্বাচন চূড়ান্ত হলে ঘোষণা হবে পূর্ণাঙ্গ সূচি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।